আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, ওই যে মোরালিটির যে ব্যাপারটা নিয়ে, যে আপনি কি মনে করেন যে ধরেন যে এটা কি আসলে পরিবেশের উপর বা সময়ের উপর ডিপেন্ডেন্ট কি না মোরালিটি? না, ডিপেন্ড করে না। এটা ধরেন ধরেন অ্যাবসোলিউট যে মোরালিটি হচ্ছে একটা অ্যাবসোলিউট জিনিস। এইটার কোনো মানে কোনো কম বেশি হয় না, হেরফের হয় না, পরিবেশ দিয়ে কিছু যায় আসে না, মানুষ দিয়ে কিছু যায় আসে না। পরিবেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে না তাহলে? না, এগুলো কোনো কিছুর উপরে নির্ভর করে না। শুধুমাত্র যুক্তি আচ্ছা, তার প্রমাণের মানে উপর কি, ডিপেন্ড করে। তার মানে কি আমি আসলে ধরেন যে আমার পূর্বপুরুষ যাদের হয়তোবা তাদের বেঁচে থাকার জন্য একটা প্রাণী হত্যা করা লাগছে, এছাড়া তাদের হ্যাঁ, কোনো অপশনই ছিল না, আমি কি সেটা ইমোরাল তাহলে ওটা কি বলতে পারি অনৈতিক? হ্যাঁ, অবশ্যই সেটা ইমোরাল ছিল। আচ্ছা। কিন্তু তাদের কাছে স্কোপ ছিল না সেটা করার। তাদের একটা আ মানে এই ইমোরাল কাজটা করার একটা কৈফিয়ত তাদের কাছে আছে। আ একটা কারণ তাদের একটা রিজন তাদের কাছে আছে। এমন তো না যে ইমোরাল কাজের কোনো মানে রিজন থাকতে পারে না। রিজন তো মানে তো থাকতে পারে, কারণ তো থাকতে পারে। সেই কারণটা তাদের আছে। সেই কারণটা যখন তারা এই কারণটা বলে তখন আমরা এই কারণটাকে কনসিডার করি, কারণ তাদের হাতে আর কোনো অপশন ছিল না। তারা আর এইটা ছাড়া কিছু করতে পারত না। কিন্তু তারা যদি এরকমের একটা রিজন দেখাইতো, "ভাই আমার তো ভাল লাগছে ভাই। এইজন্য আমি মানে ১০০ লোকরে মেরে ফেলাইছি।" এই রকমের যদি রিজন তারা দেখাইতো তাইলে আমরা সেই রিজনটাকে অ্যাকসেপ্ট করতাম না। কিন্তু মনে করেন আমি ছোটবেলায় বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে থেকে আমি দেখছি কাজের লোক রাখা হইতো বাসায়, এবং কাজের লোককে মারধর করা হইতো। রিক্শাওয়ালাদেরকে গালিগালাজ করা হইতো, রিক্শাওয়ালাদেরকে মারধর করা হইতো। এই জিনিসগুলো আমি ছোটবেলায় দেখে, দেখে বড় হইছি। বাসায় কাজের লোক ছাড়া সেই সময় আমাদের পরিবারের পক্ষে হয়তো থাকাই সম্ভব ছিল না। এই জিনিসটা তাদের এই রিজনটা, এই যে কাজের লোক রাখা বা কাজের লোককে বকাঝকা করা বা রিক্শাওয়ালাকে বকাঝকা করা কাজগুলো অনৈতিক। কিন্তু এইটার একটা রিজন যখন তারা দিচ্ছে তখন সেই রিজনটাকে আমরা কনসিডার করি। এইটা অনৈতিক ধরে নিয়েই কনসিডার করি যে তারা অনৈতিক কাজ করছে। কিন্তু তাদের সেই অনৈতিক কাজটার একটা কৈফিয়ত তাদের কাছে আছে। যেই কৈফিয়তটাকে আমরা গ্রাহ্য করি। সেই কৈফিয়তটাকে আমরা অ্যাকসেপ্ট করি। অনেক কৈফিয়তকে আমরা অ্যাকসেপ্ট করি না। যেমন ধরেন আ আ দাসপ্রথা, হ্যাঁ? মানে প্রাচীনকালে দাসপ্রথা, এইটা কিন্তু সর্বক্ষেত্রে এটার কোনো কৈফিয়ত হইতে পারে না। এইটা হচ্ছে অ্যাবসোলিউটলি একটা ইমোরাল। কিন্তু প্রাচীনকালে অনেক রাজা বাদশারা করছে, কারণ তাদের বাপ-দাদারা কইরা আসতেছে, এজন্য তারা করছে। তখন আমরা এই জিনিসটাকে কনসিডার করি যে না, তোমরা অনৈতিক কাজ করছো ঠিক আছে। কিন্তু তোমাদের একটা কৈফিয়ত আছে যে তোমরা এটা মানে তোমাদের একটা বড় ব্যবসা-বাণিজ্য এবং তোমাদের সাম্রাজ্য নির্ভরশীল ছিল হচ্ছে গিয়ে দাসপ্রথার উপরে। এইটা অনৈতিক, তারপরেও তাদের কৈফিয়তটাকে আমরা কিছু, কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে পারি। আ কিন্তু সেটা কিন্তু অনৈতিকই থাকলো। সেটা কিন্তু নৈতিক হয়ে গেল না। ভাইয়া, দাসপ্রথা যেহেতু কথা তুললেন, এটা নিয়ে একটা একটু কোশ্চেন করে ফেলি তাহলে। যদি ওনারা এই এক্সকিউজটা দেয়, ধরেন যে তখন হয়তো একটা যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে ওই পরিবারের মানে যত ধরনের আর্নিং মেম্বার যাদেরকে আমরা বলতেছি, বাবা, ভাই বা অন্য যারা তারা সবাই হচ্ছে যুদ্ধে মারা গেল। এখন যদি তারা যদি এই এক্সকিউজটা দেয় যে তাদের আসলে ওই মহিলাদের বা মা বোনদের যাওয়ার কোনো জায়গা নাই, যদি তাদেরকে এভাবে ছেড়ে দেওয়া হয়, তারা কোনো অনৈতিক কাজে লিপ্ত হবে। না, না, তাদের এই ছেড়ে দেওয়া এক্সকিউজটা হয় দিয়ে যদি তারা ছেড়ে তাদের দেওয়া কাছে, ভাই আমি ওয়েট, সে ওয়েট, 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 আচ্ছা, ওয়েট, 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 এখানে তো থামাইতে আচ্ছা হবে। বলেন। মানে তাদেরকে তো বন্দী করে নিয়ে আসা হইতো। এবং তাদের মানে এমনও দেখা গেছে তাদের স্বামীরাও জীবিত আছে। একপাশে স্বামীদেরকে বাঁধছে, একপাশে মেয়েদেরকে বাঁধছে। মানে ইসলামের যে দাসপ্রথা, হাদিসের ভিতরে দেখা যায় যে একপাশে মুশরিক স্বামীদেরকে বেঁধে রাখছে, একপাশে মানে মুশরিক স্ত্রীদেরকে বেঁধে রাখছে। স্বামীদের সামনে দিয়ে স্ত্রীদেরকে নিয়ে বিছানায় চলে গেছে নবীর সাহাবীরা। আ আবার মানে আচ্ছা, আক্রমণাত্মক যে জিহাদ গিয়ে একেকটা গোত্রকে বলা হইতো, হুকুম দেওয়া হইতো যে তোমরা সবাই মিলে ইসলাম কবুল করো, নাইলে তোমাদের সবাইরে কতল করা হবে। তোমরা মুশরিক, তোমাদেরকে কতল করব আমরা। তোমরা ইসলাম গ্রহণ করতে হবে। তখন তারা বলত, "না, আমরা ইসলাম গ্রহণ করব না।" তখন তাদের পুরুষদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানানো হইতো। এখন আপনি যদি বলতে চান, "আহারে ইসলাম এত মানবিক, মানে এই মেয়েরা কোথায় যাবে, কি করবে? আহারে আমার নবী কাইন্দা বাইসা যাচ্ছে, হ্যাঁ? মানে এদের দুঃখে কষ্টে মানে নবীর একের বুকটা ফাইটা যাচ্ছে।" আরে বুকটা ফাইটা গেলে তুই বেটা নবী, তুই মানে ওদেরকে আক্রমণাত্মক জিহাদ করতে গেলি কেন? ওরা ওদের ধর্ম নিয়ে ভালো আছে, ওরা তো ওদের ধর্ম পালন করতেছে, মূর্তি পূজা করতেছে। তুই বেটা নবী, তুই গেলি কেন ওইদিকে? ভেজাল করলি কেন? ওদের স্বামীদেরকে মারলি কেন? এইটার তো প্রশ্নের উত্তর আগে দিতে হবে। তাহলে আপনার তো আগে ইসলামে যে আক্রমণাত্মক জিহাদ আছে, মানে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা এবং তাদের গলায় চাপাতি ধরে ইসলাম গ্রহণে বাধ্য করার জন্য যে মোহাম্মদ মানে ডাকাত বাহিনী পাঠাইতো বিভিন্ন জায়গায় লোকজন। এখন আপনি যদি এসে পরে যেয়ে যদি বলেন, "না, আরে মানে মেয়েদেরা কোথায় যাবে, কি করবে? আরে তাদেরকে একটু মানে করার জন্য।" আরে আগের স্টেপটা কোথায় গেল? আগের স্টেপে যে এই যে তাদের স্বামীদেরকে যে কেন মারলেন? মানে আপনার যে মানে নবীর যে সাহাবীরা, তারা সেই স্বামীদেরকে কেন মারল? ধর্ম গ্রহণ না করার কারণে তাদের স্বামীদেরকে কেন হত্যা করা হইল? সেটার উত্তরটা আগে দিতে হবে। আচ্ছা, তার মানে আপনি ওই যে ফার্স্ট স্টেপটাতেই আগে কোশ্চেন তুলতেছেন, এটাই তো?
হ্যাঁ, আক্রমণাত্মক জিহাদ তো ইসলামে একটা বৈধ জিনিস এবং অমুসলিমরা আক্রমণ না করলেও আগ বাড়ায় গিয়ে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে আগ বাড়ায় গিয়ে তাদের উপর আক্রমণাত্মক জিহাদ করা বৈধ ইসলামে। তাহলে এইটাই তো একটা মানে আচ্ছা, চরম অন্যায়। এইটা করার পরে পরের স্টেপটা হচ্ছে গিয়ে তখন তার স্বামীদেরকে মাইরা মেয়েরা এখন কোথায় যাবে? এখন যদি আপনি বলেন যে, আ এখন মেয়েরা কোথায় যাবে? সেহেতু মেয়েদেরকে আসো গনিমতের মাল বানাই, বিছানায় তুলি। এইটা যদি এটা তো নির্ভর করতেছে ওই যে ফার্স্ট স্টেপটার উপরে। ফার্স্ট স্টেপেই তো আপনি তাদের স্বামীদেরকে অনৈতিকভাবে হত্যা করছেন। হত্যা করার পরে এখন বলতেছেন যে, মেয়েরা কই যাবে? মেয়েরা এখন বিছানা উঠাইতে হবে। আ আচ্ছা ভাইয়া, আমি তাহলে আপনার ওই পয়েন্টটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আমি জাস্ট এখন যুক্তির খাতিরে ধরে নিলাম যে ইসলামে আক্রমণাত্মক জিহাদ নাই বা কাফেররাই হচ্ছে ইসলামে আইসা ওদের আইসা আক্রমণ করতেছে। দেন যদি মুসলমানরা জিতে তাহলে সিচুয়েশনটা কি হবে? দাস বানানোর ক্ষেত্রে? তারপরেও তো সেটা অনৈতিক হবে। একটা মানে মানুষ যখন অস্ত্র ফেলে দেয়, হ্যাঁ, মানুষ যখন অস্ত্র ফেলে দিছে, তখন সে হচ্ছে যুদ্ধবন্দী। সে আর আপনার জন্য ইমিডিয়েট থ্রেট না। সে আর আপনার জন্য কোনো ইমিডিয়েট থ্রেট যদি না হয়, তাহলে তার গলা কাটা, তাকে হত্যা করা, এটা তো আপনি করা যাবে না। এটা কিভাবে আপনি করবেন? বা তাদেরকে দাস বানানো, সেটাও করা যাবে না। কিভাবে করবেন? না ভাইয়া, ওই যে ১ম যেটা তো আমি বাদই দিলাম। সেটা হচ্ছে যদি ওনারা করে উল্টা, এখন যদি আমি আমার ওই যে আগের সিচুয়েশনটাতে আসি যে এছাড়া আর কোনো অপশন নাই বা তাদের এই সমস্যাটা হচ্ছে, তখন তাহলেও কি তো জিনিসটা তাহলে কি তাহলে তো ঠিক হচ্ছে হয় না। কিনা? মেয়েদেরকে তো বন্দী করে আনা হইতো ভাই। মেয়েদেরকে বন্দী কেন করা হইতো? ওরা কোথায় যাবে, কি করবে? এত দুঃখে তাদেরকে কি আপনি বন্দী করতেন? মানে আপনার মানে জিহাদি ভাইরা কি তাদেরকে বন্দী করতো নাকি? এইটা তো করতো না। বন্দী করা মানেই হচ্ছে তাদেরকে ধরে বেঁধে নিয়ে আসা। জোরপূর্বক তাদেরকে নিয়ে আসা। তারা যদি নিজেরা চলে আসতো, তারা যদি নিজেরা মুসলমান এমন যদি আমরা হাদিসে পাইতাম যে মানে স্বামীদেরকে মেরে ফেলছে, তখন মেয়েরা বইসা কাঁদতেছে, "আমরা এখন কোথায় যাবো? আমাদের নিয়ে যাও। এই নবী আসো, আমাদেরকে নিয়ে যাও।" পিছনে ঘুরতেছে। ওরা নবীর সাহাবীরা আচ্ছা, বলতেছে, "না, আমরা লাগবে না। যাও, চলে যাও। মেয়েরা তোমরা আমাদের পেছনে এসো না। তোমরা খবরদার আমাদের পেছনে আসবে না। তোমরা কিন্তু আমাদের পেছনে আসবে না।" তখন মেয়েরা বলল, "না, না হুজুর, নবী তুমি তো আমাদের তো স্বামী মারা গেছে। এখন তো তুমি ছাড়া গতি নাই। তোমারে আমার অনেক হ্যান্ডসাম লাগতেছে। আমার শাহরুখ খানের মতো সুন্দর লাগে। তোমারে দেখে আমার রাতে ঘুম হয় না। আসো আমার প্লিজ বিছানায় নাও।" এরকমের যদি আমরা হাদিসে এরকম বর্ণনা আচ্ছা, পাইতাম, তাইলে আমরা এই যেই জিনিসটা আপনি দাবি করতেছেন, তখন আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে পারতাম। কিন্তু এরকম তো কোনো রেফারেন্স আপনি খুঁজে বের করতে পারবেন না। আমরা যেই রেফারেন্স গুলা দেখাই সেগুলোর ভিতরে স্পষ্ট আছে যে মেয়েটাকে বন্দী করে নিয়ে আসা হইতো। এমনকি মেয়েটার বাপ, ভাই, স্বামী, সন্তানকে মেরে তাদের লাশের উপর দিয়ে তাদেরকে নিয়ে আসা হইতো। সাফিয়া এবং সাফিয়ার একটা বোনকে টাইনা হিচড়ায় আনা হয়েছিল। তাদের বাপ ভাইদের গলা কাটা লাশের উপর দিয়ে টানতে চারপাশে তাদের গলা কাটা লাশ পড়েছিল। পুরা গোত্রের লাশ পড়া ছিল চারপাশে। সেই গোত্রের একটা মেয়েকে এবং ২ টা মেয়েকে একসাথে হযরত বেলাল টানতে নিয়ে আসছিল। আ ওই মানে তাঁবু পর্যন্ত টানতে নিয়ে আসছিল বন্দী করে। এখন আপনি যদি বলেন যে আচ্ছা ভাই, অন্যদিকে চলে যাচ্ছে কথা এই আরকি। এই মেয়েটা আমি এই জাস্ট ওই যে মেয়েগুলা এই হ্যাঁ, মেয়েগুলা কোথায় যাবে, কি করবে? ওই মেয়েগুলা যদি মানে আমি যেটা মনে করি, একটা মেয়েকে যদি আপনি মানে ইয়াও করে ফেলেন, তারপরেও সে কখনো এই লোকের কাছে মানে দাসী হইতে যাবে না, যেই লোক তার পুরা পরিবারকে হত্যা করছে। আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বলছেন, হ্যাঁ, এটার সাথে আমি একমত। যে যারা আমার ভাই বাবাকে হত্যা করলো বা দাদাকে হত্যা করলো তাদের সাথে আমি কখনোই যেতে চাবো না। কিন্তু তাদের যদি আমি চিন্তা করি আল্টিমেট বেটারমেন্ট এর জন্য যদি এটা যদি হয় তাহলে কি জিনিসটা অনৈতিক হবে কিনা? আল্টিমেট বেটারমেন্ট হবে তাদের কনসেন্টটাকে, তাদের সম্মতিকে আ যদি অ্যাকনলেজ করে কেউ, তখন শুধুমাত্র সেটা হবে তাদের আল্টিমেট ভালো। তাদের কনসেন্ট, তাদের সম্মতিকে অ্যাকনলেজ করলে যে তারা একটা স্বাধীন মানুষ, তাদের একটা সম্মতি আছে। এইটাকে শুধুমাত্র অ্যাকনলেজ করলে সেইটাই একমাত্র আল্টিমেট তাদের জন্য ভালো। এছাড়া তারা যদি না খায় মরে, শোনেন ভাই, মানুষের সবচাইতে জি। বড় ব্যাপার হচ্ছে একজন মানুষের জীবনের থেকে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মানুষের হিউম্যান ডিগনিটি। মানুষের মানে যে সম্মান, মানুষ হিসেবে তার একটা সম্মান। এই সম্মানটা যেখানে থাকে না, সেখানে মানুষের জীবনের কোনো মূল্য নাই। মানুষ খাইতে পারল না কি আপনি যদি তাকে নিয়ে প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়ান। আচ্ছা, আপনাকে আমি একটা অফার দেই। আপনাকে আমি দাস বানাবো এবং আমি ভাই জার্মানিতে থাকি। আমার ইনকাম কিন্তু বেশ ভালো। হ্যাঁ? আপনি যদি বাংলাদেশে থাকেন, তাহলে আ আপনার মানে ইনকামের সাথে কনসিডার করলে আমার বেতন ভাইয়া, ভাইয়া, অনেক ভালো। প্লিজ, আমি আসলে ওই দাসত্ব নিয়ে কথা বলতে আসিনি। জাস্ট এই একটা না, 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 মানে না, না, অনৈতিক না, নৈতিক না, না, ব্যাপারটা নিয়ে জাস্ট জানতে আপনাকে চাচ্ছিলাম। আপনাকে একটা অফার দিচ্ছি। আপনাকে আমি দাস বানায় বাসায় এনে রাখবো। প্রত্যেকদিন হাজির বিরিয়ানি, ফখরুদ্দিনের বিরিয়ানি এবং আরাম-আয়েশ আপনি পাবেন। জাস্ট আপনি দাস
মানে আপনার স্ট্যাটাসটা হবে দাসের। হ্যাঁ? আপনি কোন স্বাধীন মানুষ না। আপনার স্ট্যাটাসটা হবে দাসের। ভালো জামা-কাপড় দিব, আরামে থাকবেন, একটা রুম দিব। সেখানে মানে খাইবেন আর মদ খাইবেন আর মানে খাওয়া-দাওয়া করবেন, মৌজ-ফুর্তি করবেন, ডিস্কো করবেন, পার্টি করবেন। সবই দিব। খালি আপনি হবে আপনার স্ট্যাটাসটা হবে দাসের। আপনি কি এগ্রি করেন কিনা বলেন তো? আ না, অবশ্যই I would not love to। কেন, কেন, কেন? কারণ আমি অবশ্যই চাইবো আমি ফ্রি হয়ে থাকতে। আমি তো কোন একটা অধীন হয়ে থাকতে চাইবো না। এটা তো স্বাভাবিক। মানে মানে আপনার মানে আত্মসম্মান আপনার মানুষ হিসেবে যে আপনার মানে হিউম্যান ডিগনিটি সেটা আপনার মনে করেন আপনি খাইতে পড়তে পারতেছেন না বাংলাদেশে। চাকরি-বাকরি নাই, খুব খাওয়া-দাওয়া জিনিসপত্রের দাম অনেক বেশি। এই অবস্থায় কি আপনি করবেন এটা? না, তখনও করব না। ভাইয়া এটা কি একটু বাদ দেওয়া যায়? আমি তো আসলে ওই যেগুলো তাহলে নিয়ে কোয়েশ্চেন করতে তাহলে তো চাচ্ছিলাম। তাহলে তো আপনি আমার উত্তর দিয়ে দিচ্ছেন। আপনি তো আমার উত্তর দিয়ে দিচ্ছেন যে একজন মানুষের জীবনের সবচাইতে মূল্যবান হচ্ছে একজন মানুষের হিউম্যান ডিগনিটি। এই হিউম্যান ডিগনিটিটা নষ্ট করা হয় দাসপ্রথার মাধ্যমে। একজন মানুষ জন্মগতভাবে স্বাধীন, সেই স্বাধীনতাকে হরণ করা হয় দাসপ্রথার মাধ্যমে। তার কোনো সম্মতি বলে আর কিছু থাকে না। তার অস্তিত্ব বলে কিছু থাকে না। তার অস্তিত্বের মালিকানা চলে যায় আরেকজনের কাছে। তার চিন্তা, তার অস্তিত্ব সবকিছুর মালিকানা চলে যায় আরেকজনের কাছে। এইটার থেকে অবমাননাকর, এটার থেকে অপমানজনক তো মানুষের জীবনে আর কিছু হইতে পারে না। এইটাকে আপনি কিভাবে মানে ইয়া করবেন মানাইবেন যে ওরা খাইতে পারবে না, ওরা না খেয়ে মরে যাবে। আরে ওরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে কোথায়, কোথায় ঘুরবে, কি করবে? আহারে রাস্তায়, রাস্তায় ঘুরবে, ভিক্ষা করবে। ওরা ভিক্ষা করে খাইলে ভিক্ষা করে খাবে। তাতে সমস্যাটা কোথায়? ভিক্ষা করে খাইতে তো কোনো সমস্যা নাই। তারা যদি না খেতে পারে তাহলে না খেয়ে মরে যাবে। তাতেও আমার কোনো প্রবলেম নাই। একজন মানুষ যদি না খেতে পেয়ে মরে যায় তাতে আমার আমার আমি হ্যাঁ, একদিক থেকে প্রবলেম আছে। আমি চেষ্টা করব তাকে একটু খাবার দিতে। কিন্তু যদি সে মরে যায় তারপরেও আমি এতটা আতঙ্কিত হব না যদি ততটা আতঙ্কিত হব যতটা তাকে যদি দাসে পরিণত করা হয় তাতে আমি যতটা আতঙ্কিত হব, সে যদি মরে যায় তাতে আমি এতটা আতঙ্কিত হব না। কারণ মৃত্যু হচ্ছে একটা স্বাভাবিক বিষয়। মানুষ জন্মাবে, মানুষ মরবে, মানুষ খাইতে পারবে কয়েকদিন, কয়েকদিন খাইতে পারবে না। এইটা মানুষের জীবনের একটা অংশ। এইটাতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে একজন মানুষ স্বাধীন মানুষকে দাসে পরিণত করা, এইটা তো একটা বিরাট সমস্যা। ভাইয়া আপনি যে ওই তখন যে আমি জিজ্ঞেস করলাম আমি যে ওই যে পরিস্থিতি বা পরিবেশের উপর ডিপেন্ড করে কিনা। আমি এইজন্য জিজ্ঞেস করলাম যে এখনকার সময়ে হ্যাঁ, সেটা ঠিক। কেউ চাইবে না বা এই এখন জিনিসটা না, না, আসলে না, খুবই এখনকার সময় না। awkward। সবসময়, সবসময়। এটা একদম মানে সবসময় যত হ্যাঁ, সবসময়। সবসময় আচ্ছা। একজন মানুষ কখনোই চাইবে না দাস হইতে। একজন মানুষ কখনোই চাইবে না নিজের অস্তিত্ব মানে অস্তিত্বের মালিকানা আরেকজনের কাছে থাকবে। নিজের মানে নিজের চিন্তার মালিকানা, আ নিজের মালিকানা, আমার মালিকানা আরেকজন আমি একটা গবাদি পশু। আমি একটা পশুর মতো যে আমার মালিকানা আরেকজনের হাতে। এইটা মানব ইতিহাসে কোন লোক সুস্থ অবস্থায় চাইতে পারে না তো। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে মোরালিটি জিনিসটা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে না। এটা আসলে যেটা নৈতিক সেটা সবসময় নৈতিক, যেটা অনৈতিক সেটা অনৈতিকই। এরকমই তো মোরাল তাহলে? মোরালিটি আ মানুষের পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে না। কিন্তু এখানে একটা কথা আছে যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এবং আমাদের অপশনের সীমাবদ্ধতার কারণে অনেক সময় আমরা একটা জিনিস সম্পর্কে একটা অনৈতিক সিদ্ধান্ত নিতে পারি। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা এবং আমাদের যেহেতু আমরা মানুষ, আমাদের রিসোর্স এর সীমাবদ্ধতার কারণে অনেক সময় আমরা আ অনেক অনৈতিক সিদ্ধান্ত নেই এবং নিতে পারি। এই যেমন ধরেন এখন আমি আ মাংস খাচ্ছি। হ্যাঁ? এইটা হচ্ছে একটা অনৈতিক কাজ। একটা পশুকে আমার জন্য হত্যা করা হইছে এবং সেই পশুটার মাংসটা আমি খাচ্ছি। যদি আমার কাছে সেই অপশনটা থাকতো, আমার যদি রিসোর্স থাকতো যে আমি সেই একই মজাটা পাবো, কিন্তু আমার কোন পশুকে হত্যা করতে হবে না। যদি আমার কাছে এই অপশনটা থাকতো তাহলে আমি অবশ্যই আমার উচিত হইতো, নৈতিক কাজ হইতো যে আমার সেই অপশনটাকে চুজ করা যে এই অপশনটাতে কোন প্রাণীর জীবন হানি হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেই অপশনটা নাই দেখে আমি যেহেতু আমারও মজা পাইতে হবে, আমি সারাদিন অনেক কাজ করি, পরিশ্রম করি। পরিশ্রমের পরে আমার একটু আ আ মানে আনন্দ দরকার, প্লেজার দরকার। সে কারণে আমি খাবারটা খাই। খাবারটা খেয়ে আমি নিজেকে এক ধরনের পুরস্কার দেই। সারাদিন অনেক পরিশ্রমের পরে আমি নিজেকে পুরস্কার দেই যে, তুমি এখন তাহলে ভালো একটা খাবার খাও।" এই যে এই কাজটা যে আমি করতেছি, কাজটা অনৈতিক। কিন্তু এই কাজটার একটা কৈফিয়ত আমার কাছে আছে। এই কৈফিয়তটা হচ্ছে আমার কাছে এখন রিসোর্স এর অভাব। যদি রিসোর্স আমার কাছে এভেইলেবল যখন হবে, তখন আর আমি এই অনৈতিক কাজটা করব না। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আমি আসলে আরেকটা কোয়েশ্চেন ছিল তো মনেই পড়তেছে না আর। ও আচ্ছা, আচ্ছা। মনে পড়ল। ধরেন যে আমরা আসলে মানে হিউম্যান হিস্ট্রি থেকে শুরু করে এখন পর্যন্ত যেটা দেখতেছি আমরা আসলে আমাদের অভিজ্ঞতা দিয়ে যেটা দেখলাম যে যেটা আসলে ভালো হচ্ছে, খারাপ হচ্ছে ওভাবেই আমরা আসলে আমাদের সমাজের বলেন রুলগুলা সেট করতেছি। সো যখন এটা আসলে মানে কিভাবে বলবো? ধরেন যে মাদার তেরেসা ভাবতেছে মানে উনার যেই ফলোয়ার বা তারা ভাবতেছে
এই জিনিসটা নৈতিক। তারপর ওভাবে এই জিনিসটা হচ্ছে যেমন মানে আমি আসলে হয়তোবা গোছায় বলতে পারতেছি না। যেমন হিটলার বা মাদার তেরেসা এই ২ জনের যদি আমি ইয়ে করি, যখন যদি ধরেন যে ওয়ার্ল্ড ওয়ার 2 তে যদি নাৎসিরা জিততো, তখন যে সোসাইটিটা হইতো বা জার্মানিতে বলেন বা একটা মানে ডমিন্যান্ট পাওয়ার হিসেবে যারা থাকতো, ওই অনুযায়ী হয়তোবা নৈতিকতা তৈরি হইতো। এটা বলে কি আপনি মনে করেন কিনা আসলে? না, ওই সময় নৈতিকতা কোথায় তৈরি হইতো? সে সময় নৈতিকতা তৈরি হইতো না তো। মানে সে সময় একটা ওই অনুযায়ী না, না, না। কখনোই নৈতিকতা সোসাইটি। তৈরি হইতো না। নৈতিকতায় হিটলার কি বলছে আর মাদার তেরেসা কি বলছে এইগুলার সাথে কোনো সম্পর্কই নেই। নৈতিকতার সম্পর্ক শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের উপরে। কে কোন দল ক্ষমতায়, কে মানে রুল করতেছে, কিভাবে রুল করতেছে সেইগুলা কোনো কিছু এটার সাথে কোনো সম্পর্ক নাই। এইটা অ্যাবসোলিউটলি এগুলার থেকে আলাদা। এগুলা শুধুমাত্র অবজেক্টিভ আ যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? যুক্তি এবং প্রমাণ। এখানে কিন্তু যুক্তি বলতে আমি মতামত বোঝাচ্ছি না। আমি যুক্তি বলতে যুক্তি বোঝাচ্ছি। সেই যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি, সেই সিদ্ধান্তটাই হচ্ছে গিয়ে সেইটা থেকে আমরা নৈতিক সিদ্ধান্তটা নিতে পারি। নৈতিক কি অনৈতিক সেই সিদ্ধান্তে যেতে আচ্ছা, আচ্ছা পারি। ভাই, ভাই আ একটা মনে পড়লো। সেটা ধরেন যে কোন একটা কাজ নৈতিক বা অনৈতিক এটা আসলে কি কোন স্ট্যান্ডার্ড এর উপর নির্ভর করে আমরা ডিসিশনটা নিচ্ছি? সেটা কি কোন পার্টিকুলার এই জায়গার মানে এই পরিবেশ বা এই জায়গাটার ইয়ার উপর অনুযায়ী নাকি পুরা ওয়ার্লড এর একটাই ইয়া হওয়া উচিত? আ সম পুরা বিশ্বে একটাই। মানে পুরা বিশ্ব কেন, পুরা মহাবিশ্বে একটাই। আপনাকে আমি আগের কথাটা একটু শেষ করে নেই। আগের কথাটা আমি শেষ আচ্ছা, করতে আচ্ছা বলেন। পারিনি। হ্যাঁ। যেমন ধরেন ইসলাম ধর্ম তো আ একটা সময় বিজয়ী হইছে, তাই না? এবং বাংলাদেশে তো বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলিম। 90% মুসলিম বলে তারা, তাই না? জি। আমি তো তাদের যে মোরাল স্ট্যান্ডার্ড সেটা নিয়ে বারবার প্রশ্ন তুলছি এবং বারবার প্রশ্ন তুলে যাই। আ আমি কি তাদের আ ইয়া অনুসারে আ তাদের যে মোরাল স্ট্যান্ডার্ড সেই অনুসারে কি আমি কথা বলি? না, না। তাহলে আপনি যে বললেন যে হিটলার যদি জিততো তাহলে আমি ওইভাবে মানে সবার মোরালিটি কিরকম হইতেছে বা সবাই কি চিন্তা করতেছে সেটা দিয়েও কিন্তু মোরালিটির কিছু যায় আসে না। সবাই কি ভাবতেছে না তা দিয়েও মোরালিটির কিছু যায় আসে না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি। আরেকটা কথা হচ্ছে আ আপনি আমার লাইভ কয়টা দেখেছেন আমি জানি না। কিন্তু কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিহারীদেরকে হত্যা করা হয়েছিল। এইটারও বিরোধিতা আমি করেছিলাম। এইটাও একটা জঘন্য কাজ ছিল সেটা আমি বলেছিলাম। এটা কি আপনি শুনেছিলেন? না আমি জানি না। আচ্ছা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে ১৬ই ১৪ই, ১৫ই, ১৬ই, ১৭ই, ১৮ই, ২০ এই তারিখগুলাতে প্রচুর পরিমাণে হ্যাঁ, হ্যাঁ, বিহারী হত্যা করা হয়েছে এটা আমি জানি। বিহারীকে মিরপুর স্টেডিয়ামে এবং কয়েক জায়গায় নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাহলে মানে মুক্তিযুদ্ধে তো বাঙালিরা জিতেছে। তাহলে কি আমি কি সেই যে তাদের যে মানে মোরাল স্ট্যান্ডার্ড তারা তৈরি করেছে, মুক্তিযুদ্ধের চেতনা তারা তৈরি করেছে, সেইটার সাথে কি আমি এগ্রি করছি গিয়ে? আমি তো এগ্রি করিনি। আমি তো শুধুমাত্র যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে যেটা দেখছি, এটা যেই পক্ষেরই হোক সেটা আ সেটা হবে যদি অনৈতিক হয় তাহলে তো সেটা অনৈতিক। যদি যুক্তি প্রমাণের মাধ্যমে যদি আমরা বুঝতে পারি এটা অনৈতিক তাহলে তো এটা অনৈতিক। এটা কে জিতছে কে হারছে তার আচ্ছা, সাথে আচ্ছা। তো আমি আমার নৈতিকতার তো কোনো পরিবর্তন হবে না। আ তাহলে আপনি আমাকে কেন আচ্ছা, এটা আচ্ছা জিজ্ঞেস ভাইয়া, করলেন? কেন এটা জিজ্ঞেস করলেন যে হিটলার বুঝতে যদি পারছি আমি, জিততো বুঝতে পারছি। তাইলে এটা হয়তো আর ভাই আমি তো সেই জিনিস পারি করতেছি। দে দে আপনার চোখের সামনে আমি সেই জিনিস করতেছি। এই যে ইসলামের সমালোচনা আমি করতেছি। এতগুলা মানুষ মুসলমান, ১৮০ কোটি মানুষ মুসলমান। এদের বিরুদ্ধে এদের মোরাল স্ট্যান্ডার্ড এর বিরুদ্ধে আমি কথা বলতেছি। তাহলে আমি এটা অলরেডি আমি করতেছি না। তাহলে হিটলার জিতলে তো আমি সেটার বিরুদ্ধে তো করতাম। আমি তো আপনাকে সরাসরি প্রমাণই দিয়ে দিচ্ছি যে ১৮০ কোটি মুসলমান পৃথিবীতে আছে। ইসলাম কত জায়গায় জয়ী হইছে। বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান। তাদের মোরালিটির বিরুদ্ধে আমি গিয়ে কথা বলছি। মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের জন্য সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস। আ সেইটার সেই মুক্তিযুদ্ধে বিহারীদেরকে হত্যা করা হয়েছিল সেটাও যদি আমি বইলা থাকি, তার মানে তো আমি তো সেটাতে আ এগ্রি করি নাই যে বেশিরভাগ মানুষ কি ভাবতেছে বা বেশিরভাগ মানুষ কি বলতেছে সেটাতে তো আমি এগ্রি করি নাই। এটা তো আপনার চোখের সামনেই তো প্রমাণ এটার আছে। আচ্ছা, আচ্ছা। তার মানে ভাই আমি যদি একটু কথাটার সাম আপ করি, সেটা হচ্ছে মোরালিটি কখনোই আপনার পরিবেশ, পরিস্থিতি, আগে পরে এগুলোর উপর নির্ভর করে না। তবে মানে কোন একটা পার্টিকুলার পরিস্থিতিতে আমরা ওই কাজটা করতে হয়তো বা বাধ্য হই। বাট স্টিল সেটা অনৈতিকই থাকে। হ্যাঁ, যদি স্টিল সেটা অনৈতিক কাজ করে অনৈতিকই থাকি থাকে। আরকি। যদি যেমন ধরেন একটা লোক পেটে বোমা নিয়া মানে মানে মাঠে চলে আসছে। মানে এয়ারপোর্টে চলে আসছে সেখানে হাজার মানুষ। বা সিনেমা হলে চলে আসছে সেখানে হাজার মানুষ। এই রকমের অবস্থায় সে এখন আল্লাহু আকবার বলে চিৎকার করতেছে। এখনই সে সুইচে চিপ দিবে এবং পুরা স্টেডিয়াম উড়ে যাবে বা হাজার মানুষ মারা যাবে। এখন আপনার কাছে একটা স্নাইপার রাইফেল আছে। আপনি দূর থেকে চাইলেই এই লোকটাকে মাথায় একটা গুলি করে এই লোকটার করে দিতে পারেন। এই লোকটার সুইচটা চাপ দিতে পারবে না।
এখন ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও এই যে এই লোকটাকে যখনই সে আল্লাহু আকবার বলে চিৎকারটা দিছে, এখনই সুইচটা চাপ দিবে, সেই মুহূর্তে তাকে গুলি করে আপনি দিলেন। এই গুলি করে দেয়াটাও আপনার জন্য অনৈতিক হবে। কিন্তু আপনার একটা এক্সকিউজ আছে, আপনার একটা কৈফিয়ত আছে যে এই মুহূর্তে আপনার হাতে আর কোনো অপশন ছিল না। যদি আপনি এই কাজটাই না করতেন, তাহলে হাজার, হাজার মানুষ এখানে মারা যাইত। যদি আপনার কাছে এমন একটা অপশন থাকতো যে ওই হাজার মানুষকেও আপনি রক্ষা করবেন, একই সাথে ওই যে আত্মঘাতী বোমা হামলা করতে আসছে যে লোকটা, সেই লোকটার জীবনটাও আপনি রক্ষা করবেন। এই অপশনটা যদি আপনার থাকতো, তখন আপনি এইটা বলতে পারতেন যে আমি তখন সেই অপশনটা নিতাম। তখন আমি নৈতিক অপশনটা নিতাম। কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো অপশন ছিল না দেখে আমি কম অনৈতিক অপশনটাকে গ্রহণ করছি। কিন্তু তারপরেও সেই অপশনটাও অনৈতিকই থাকলো। সেটা একটু কম অনৈতিক হইতো। আর যদি হাজার, হাজার মানুষ মারা যেত তাহলে এটা বেশি অনৈতিক হইতো। এই কারণে আপনি কম অনৈতিকটাকে চুজ করে নিছেন। এইটা আপনি বলতে পারেন। কিন্তু তারপরেও সেটা কিন্তু অনৈতিকই থাকলো। এই যে এই মানুষটাকে হত্যা করাটাও আপনার জন্য অনৈতিক হবে। কিন্তু আপনার কাছে আর কোন স্কোপ নাই, আর কোন অপশন নাই দেখে আপনি এই কম অনৈতিকটাকে চুজ করতেছেন। হ্যাঁ, এর কি মানে কম অনৈতিক, বেশি অনৈতিক এরকম কি আসলে এভাবে কি ইউজ করা যায় কথাবার্তা বলার সময়? অনৈতিক নাকি নৈতিক এভাবে না বলে কি কম অনৈতিক, বেশি অনৈতিক এভাবে কি বলা যায় কিনা? এইটা মানে 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 আমি ইউজ বলতে করাটা চাচ্ছি জিনিসটা উচিত কি না। প্যারালাল না? প্যারালাল হ্যাঁ, না? এটা উচিত না। ইউজ করাটা উচিত না। কিন্তু মাঝে, মাঝে তো দরকার হয়। যখন আমাদের তো ভাষা এত ডেভেলপ করে নাই। আমরা কিভাবে তাইলে জিনিসটা আপনাকে বোঝাবো বা আপনার সাথে কমিউনিকেট করব কিভাবে? ভাষা তো এত ডেভেলপড না আমাদের। আমি কি আচ্ছা, আচ্ছা বোঝাইতে বুঝতে চাইছি পারছি। সেটা হ্যাঁ, হয়তো হ্যাঁ আপনি বুঝতে বুঝছেন। পারছি। কিন্তু আমি তো এত অ্যা বাংলা ভাষাতে এত ভাবে এক্সপ্লেইন আমি করতে পারছি না। যে তার মানে কি ধরেন যে আমি এভাবে নৈতিক অনৈতিক চুজ করার ক্ষেত্রে আমি আসলে দেখবো যে কোন কাজটা বেশি ভালো হয় এভাবে কি বলা যায় কোন যে কাজটা সবার করলে জন্য বেশি ভালো হয় আমি হ্যাঁ, 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 সবার জন্য যেটা মানে সবচাইতে আ সবার ইয়াটা যেন রক্ষা করতে পারে। সবার অ কি বলে এটাকে? এই ওয়ার্ড গুলো আমি ভুলে গেছি। এগুলো আপনি পাবেন। আপনি আ বা একটু আচ্ছা, আচ্ছা আমি যদি একটা উদাহরণ দিই ভাইয়া তাহলে ধরেন যে আমি দেখলাম এক পাশে একটা ছেলে ধরেন যে ৫ টা ছেলে পানিতে পড়ে গেছে। আমি দেখলাম যে একপাশে একটা ছেলে আর পাশে ৪ টা ছেলে বা ২ টা ছেলে ধরলাম। ৩ টা ছেলে পানিতে পড়ে গেছে। একপাশে একটা ছেলে আরেক পাশে আরেকটা ছেলে। আমি এট a টাইম হয়তোবা একটাকেই বাঁচাতে পারবো আমার হাতে যে লাঠিটা আছে ওইটা দিয়ে। মানে একদিকেই মানে লাঠিটা ধরতে পারবো। এখন কি তাহলে আমি ওই যে ২ জনকে বাঁচাতে গিয়ে ওই একটা বাচ্চাকে মেরে ফেলতেছি? তাহলে ওই কাজটা কি অনৈতিকই থাকবে নাকি সেক্ষেত্রে সেটা ওই ২ টা বাচ্চাকে যেহেতু আমি বাঁচাইতেছি সেক্ষেত্রে সেটা নৈতিক হয়ে যাবে? আপনার যদি অপশন থাকতো তাহলে তো আপনি সবগুলো বাচ্চাকেই বাঁচাইতেন। তাহলে তার মানে হচ্ছে গিয়ে যদি কয়েকটা বাচ্চাকে আপনি বাঁচাইতে না পারেন সেটাও একটা আ সেটাও এক আ অনৈতিকই রইতেছে। কিন্তু আপনার কাছে একটা এক্সকিউজ আছে যে আপনি সবগুলা বাচ্চাকে বাঁচানোর মতো স্কোপ বা অপশন আপনার কাছে ছিল না। আপনার সেই রিসোর্স নাই। সেই কারণে আপনি একজন বাচ্চাকে বাঁচাইতেছেন। এটা তো আ মানে আচ্ছা, আচ্ছা। এইটাকে আমরা যেটা বলি যে আ ম্যাক্সিমাইজিং দ্য হ্যাপিনেস। হ্যাপিনেসটাকে কিভাবে সবচাইতে ম্যাক্সিমাইজ করা যায় সেই চেষ্টাটা আমরা করি। এই ম্যাক্সিমাইজ করার জন্য এইটার একটা থাকে যে মাঝে, মাঝে আমরা আ এই কারণেই আমি বলছিলাম যে মানে কম অনৈতিক, বেশি অনৈতিক সেই জিনিসটা আমি এই কারণে আনছিলাম যে আমরা কতটুকু ম্যাক্সিমাইজ করতে পারতেছি, হ্যাপিনেসটাকে কতটুকু ম্যাক্সিমাইজ করতে পারতেছি। তারপরেও যদি একজন মানুষের ইয়াটাও যদি হ্যাপিনেসকেও যদি আমরা হার্ম করি সেটাও অনৈতিকই থাকবে। আচ্ছা বুঝতে পারছি। এই যে আপনি বললেন একটা কথা যে হ্যাপিনেসটা ম্যাক্সিমাইজ করা। এখন এই এটা যে মানে এই জিনিসটা যে নির্ভর করতেছে রিসোর্স এর উপরে। আমার কাছে কতটুকু রিসোর্স আছে, আমার কাছে কতটুকু নলেজ আছে, সেই জিনিসগুলোর উপর নির্ভর করতেছে আমি কতটুকু করতে পারবো। এবং আমার সেই করাটার সদিচ্ছা আছে কিনা। সদিচ্ছা যদি থাকে তাহলে আমি চেষ্টা করব আমার রিসোর্সটাকে ব্যবহার করে কতটুকু ম্যাক্সিমাইজ করতে পারতেছি। আর যদি সদিচ্ছাটা না থাকে, এই সদিচ্ছাটা থাকাটাই হচ্ছে এইজন্য ইম্পোর্টেন্ট। এ ভাই আপনার শেষ এই যে প্রশ্নটা করেন তাহলে আমরা তাহলে পরের জনের কাছে যেতে হবে। আচ্ছা, ওই প্রশ্নটা তাহলে বাদ দিলাম। আমি এইটা লেস ধরে একটু কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে আমি এখন এই জিনিসটা ক্লিয়ার হতে পারি নাই। যে এই যে হ্যাপিনেসটা ম্যাক্সিমাইজ করা বলেন বা কি বলে যে কম অনৈতিক বেশি মানে যেখানে বেশি অনৈতিক জিনিস হচ্ছে সেখানে কম অনৈতিক জিনিসটা করা। এই যে একটা স্ট্যান্ডার্ড এই যে আমরা মানে সভ্য মানুষ যেটা বলতেছি সেটা জিনিসটা আসলে মানে কি সেই জিনিসটা কেন আসলে স্ট্যান্ডার্ড? ধরেন যে ধরলাম যে এমন এক সেটা সেটা মানুষজন স্ট্যান্ডার্ড পৃথিবীতে সেটা স্ট্যান্ডার্ড যুক্তি এবং প্রমাণ ভিত্তিতে। আমি তো কোনো আ বেশিরভাগ মানুষ কি ভাবতেছে বা সমাজে কি আচ্ছা চলতেছে সেগুলা তো আমি বলি নাই। আমি প্রত্যেকটা সময় বারবার বলতেছি যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে আমরা আচ্ছা ডিসিশনটা মেক করি। মানে যুক্তি প্রমাণ যেটা বললেন এটাই কেন স্ট্যান্ডার্ড? ধরেন যে ধরলাম যে আগামী পৃথিবীতে ২০০ বছর পর দেখলাম যে 99.999% ই ধরেন যে মুসলমান। লেটস সে এটা জাস্ট হাইপোথেটিক্যাল সিনারিও। ওদের কাছে জিনিসটা আসলে এরকম না যে ওই যে কি বলে যুক্তি তথ্য প্রমাণটাই আসলে স্ট্যান্ডার্ড। যে আল্লাহ পাক যেটা বলছে বা সৃষ্টিকর্তা থেকে যেটা আসছে এটাই স্ট্যান্ডার্ড। তো তাতে কি তখন কি তাতে কি?
তখন তাদের স্ট্যান্ডার্ডটা কি সেটার সাথে তো যুক্তি প্রমাণের কোনো সম্পর্ক নাই বা নৈতিকতার কোনো সম্পর্ক নাই। পৃথিবীর সমস্ত মানুষও যদি একটা অনৈতিক মানে এখন যদি মনে করেন আবার দাসপ্রথা ফেরত আসলো, সবাই দাস মানে রাখা শুরু করল। তাতে তো দাসপ্রথাটা তো তার তখন নৈতিক হয়ে যাবে না, অনৈতিকই তো থাকবে। আচ্ছা, মানে সেটা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে অনৈতিক থাকবে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আবার নৈতিক আমার নৈতিক হয়ে পয়েন্ট যাবে। অফ ভিউ থেকে না, যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে যখন আমরা ডিসিশনটা নিব, যুক্তি প্রমাণ ওই ২ টা অ্যাবসোলিউটলি একই রকম থাকবে। ওই ২ টার তো পরিবর্তন হবে না। মানে সমস্যা হচ্ছে এটার উপর বেস করে ডিসিশনটা নিচ্ছেন আপনি, ওনারা তো নিচ্ছেই না, এটা তো ওনারা ওরা তো মানে নিচ্ছে স্ট্যান্ডার্ডই ধরেন। অন্ধবিশ্বাসের উপর, ওদের স্ট্যান্ডার্ড তো অন্ধবিশ্বাস। সেটার তো তাহলে তো সেটা নৈতিকতা অনৈতিকতা না। সেটা তো হচ্ছে গিয়ে আচ্ছা আচ্ছা। তারা একটা নির্দেশ পালন করতেছে। তাদেরটা তো নৈতিকতা অনৈতিকতাই তো না সেটা। ভাই আচ্ছা নৈতিকতার তাহলে সংজ্ঞাটাই হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বুঝছি 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 বুঝছি। ওইটাকে নৈতিকতা কেমনে বলবেন আপনি? ওইটা তো একটা হ্যাঁ হ্যাঁ নির্দেশনা পালন। আমাগো হুজুরে কইছে, আমাগো নবী কইছে, আমাগো আল্লাহ কইছে। আল্লাহ কইছে এইজন্য হ্যাঁ, ওটা শিশু একটা বিবাহ অর্ডার। আল্লাহ কইছে এইজন্য শিশু বিবাহ নৈতিক কাজ। আল্লাহ কইছে এইজন্য দাসী রাখা নৈতিক কাজ। আল্লাহ কইছে এইজন্য গনিমতের মাল নেয়া নৈতিক কাজ। এইটা তো আল্লাহ কইছে। এটা তো একটা জায়গা থেকে এটা তো একটা সাবজেক্টিভ একটা এই যখনই কেউ কইবে, যখনই একটা জায়গা থেকে আসবে, একটা ব্যক্তি থেকে আসবে বা একটা জায়গা থেকে আসবে জিনিসটা যে তার নির্দেশনা তাহলে তো সেটা একটা সাবজেক্টিভ হইলো, ওপিনিয়ন হইলো বা সাবজেক্টিভ একটা আচ্ছা মতামত হইলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ওই যে ভালো খারাপের যদি আমি নৈতিকতা অনৈতিকতার দিকে নাই যাই, তাহলে যে ভালো খারাপ আমরা মুসলিমরা যেভাবে ডিফাইন করি যে যেটা আল্লাহর নির্দেশে আমরা করতেছি সেটা ভালো, বা যেটা আল্লাহ বোধ করতে বলে নাই সেটা হচ্ছে খারাপ। আর যারা এর বাইরে আছে, যারা মানে আমি এর বাইরে তাহলে যারা আছে তো তারা বলতেছে হ্যাঁ তাহলে তো হ্যাঁ। হিটলারে কইছে এইজন্য এটা ভালো, হিটলারে কয় নাই এইজন্য এটা হারাম। একই তো এইটার সাথে তো এটার কোনো পার্থক্য নাই। একজনে কইছে ওইটা ও পাবলিকে করতেছে। হ্যাঁ? হ্যাঁ, মুসোলিনি মানে ওই জন্য কইছে, তখন হিটলারে হিটলারের কইছে উদাহরণটা, এইজন্য হ্যাঁ এইটা এই তো জন্য উদাহরণটা সম্পূর্ণ দিচ্ছিলাম যে এইটাকে তো আমি তখন থেকেই রিজেক্ট করতেছি। এটা তো নৈতিকতার কোনো মানে সংজ্ঞার ভিতরে তো এটা পড়ে না। এটাকে তো নৈতিকতার ধারে কাছে না আপনি নৈতিক, নিতে পারবেন না। আচ্ছা নৈতিকতার ধার কাছে নিলাম না, ভালো খারাপের ধার কাছে নিলাম। তাহলে ভালো ধরেন যে ভালো খারাপ তো আলটিমেটলি নির্ভর করতেছে নৈতিক নাকি অনৈতিক তার উপরে না ভালো খারাপ নির্ভর করতেছে। ভালো খারাপ আপনি নৈতিক অনৈতিকের ধারণা ছাড়া আপনি ভালো খারাপ কিভাবে বাইর করবেন? আশ্চর্য কথা। না, জিনিসটা কি উল্টা না? তাহলে মানে ভালো খারাপ থেকেই তো নৈতিকতার ধারণা আসে, এরকম না জিনিসটা? যে ভালো হইলে ভালো হচ্ছে বা সেটা নৈতিক হচ্ছে, তখন আচ্ছা এভাবে না হ্যাঁ, আসে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনার কথা ঠিক। ভালো খারাপ আচ্ছা ঠিক আছে। এটা যদি আপনি এভাবে চিন্তা করেন তাহলে আপনার কথা ঠিক আছে। যদি আপনি আ কিন্তু এটা তো নির্ভর করতেছে যুক্তি প্রমাণের উপরে মানে অ্যাবসোলিউটলি যুক্তি প্রমাণের উপরে নির্ভর করে। আচ্ছা নৈতিকতার সংজ্ঞাটা কি? যদি একটু আমাদেরকে আপনার সংজ্ঞাটা কি না একটু যদি ভাইয়া, বলতেন? না আমি আসলে ওটা নিয়ে ডিবেটে যেতে চাচ্ছি না। আমি আসলে বলতে চাচ্ছি আল্টিমেটলি জিনিসটা কি আসলে আমাদের মানে মেক্সিমাম পিপলের ওপিনিয়নের উপরেই ডিপেন্ড করতেছে না আসলে? ওপিনিয়ন এর এই উপর জন্যই ডিপেন্ড বললাম। করে না। ওপিনিয়ন এর উপর ডিপেন্ড করে না। না, একবারেই করে না। মানে ধরেন যে আমরা আমি আপনি ভাবতেছি যে আমি আপনি জিনিসটাকে এগ্রি করতেছি, হ্যাঁ সবকিছুকেই আসলে যুক্তি তথ্য প্রমাণের উপরে ডিপেন্ড করে তারপরে একটা ডিসিশন আসা উচিত, যেটা কি ভালো নাকি খারাপ। তার মধ্যে দেখলাম যে এরকম মানুষ শুধুমাত্র আমরা ৫ জন আছি, বাকি সবাই ভাবলো যে না, উপর থেকে যেটা আসছে ওইটাই আসলে কটা ভালো খারাপ। তাহলে আমি আমার স্ট্যান্ডার্ডে, আমি যে স্ট্যান্ডার্ডটা বানিয়ে নিছি তাদের স্ট্যান্ডার্ডে ওইটা অনৈতিক কাজ, নৈতিক না মানে অনৈতিক অনৈতিক বাদ দিয়ে বললাম যে এটা ভালো কাজ, যেটা আর ওটা ওরা বললো আমাদের এটা খারাপ কাজ। তো আসলে কি এই জিনিসটা কি আসলে আল্টিমেটলি সবার ওপিনিয়নের দিকে যাচ্ছে না, যে ম্যাক্সিমাম না, মানুষ কোনটাতে সাপোর্ট অপিনিয়ন করতেছে অপিনি অ ওটাতে? অপিনিয়নের উপর ভিত্তি করে সমাজে হয়তো গণতন্ত্র চলতেছে বা আইন কাঠামো বিচার ব্যবস্থা চলতেছে। কিন্তু নীতি নৈতিকতার ধারণা চলতেছে না। নীতি নৈতিকতার ধারণা শুধুমাত্র যুক্তি প্রমাণের উপরে আ মানে বেস করে চলবে। আইন কানুন চলতে পারে সেইটা যুক্তি প্রমাণকে মানতেও পারে, নাও পারে। সেটা মেক্সিমাম জনগণ সেটা যেই মতামত দিবে সেই অনুসারেও চলতে পারে। এই কারণে আইন এবং নৈতিকতা এই ২ টা আলাদা জিনিস। আইন সবসময় যে নৈতিক হবে এমন কোনো কথা নাই। আবার আইন যে সবসময় অনৈতিক হবে এমনও কোনো কথা নাই। আইন নৈতিকতার যে ইয়াটা আছে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে যে নৈতিকতার জ্ঞান মানুষের তৈরি হয় সেটার সাথে কম্প্যাটিবল হইতে পারে আইন, আবার কম্প্যাটিবল নাও হইতে পারে। ওই হ্যাঁ আইনটা হ্যাঁ, আচ্ছা। আসে হচ্ছে গিয়ে মেক্সিমাম মানুষের ওপিনিয়ন থেকে সেই আইনগুলা তৈরি হয় বা সমাজের প্রথা তৈরি হয়, সমাজের কালচার তৈরি হয়। কিন্তু সেটা এই যে নট এই নেসেসারি যে কথাটাই, আচ্ছা আচ্ছা, নট জি নেসেসারি জি যে জি। সেটা সবসময় নৈতিকতার মানে জিনিসপত্র যুক্তি প্রমাণ ঘাটাঘাটি করে তারপর সেটা তৈরি হইছে। এমন নট নেসেসারি। বুঝতে পারছি। মানে আমি কি বলতে চাচ্ছিলাম, হয়তো আপনি বুঝতে পারছেন যে ম্যাক্সিমাম মানুষজন ভাবলো যে এটাই ঠিক, আমরা যেটা করতেছি এটাই ভালো। নৈতিক অনৈতিক প্রশ্নে গেলাম না, যেটা ওইটা আসলে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে ডিফাইন করে ভালো খারাপ। ধরেন যদি বলি বা যেটা করে ভালো, মানে আল্লাহ পাক যেটা বলছে ওইটাই করে ভালো লাগতেছে আপনার কাছে হচ্ছে যে না, আমরা আসলে অবজেক্টিভলি দেখবো যে কোনটা মানুষের জন্য ভালো হচ্ছে বা মানবতার জন্য ভালো হচ্ছে, সেটা করাটা আর ওদের ওইটা করাটা, মানে দুজনে কেউ কারোকে পাত্তা দিচ্ছে না। আপনি আপনারটা বলতেছেন, ওরা ওদেরটা বলতেছে, না এভাবেই চলতেছে আর কি, এরকম আমার তো কাছে না, মনে এরকম হচ্ছে। তো না, এরকম তো না। আমরা যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমরা সেই জিনিসটা দেখাচ্ছি। একটা সময় আমিও অন্ধবিশ্বাসী ছিলাম। আ এখনো আমি জানি যে অন্ধবিশ্বাস কিভাবে কাজ করে সেটা আমি জানি।
অন্ধবিশ্বাস কিভাবে মানুষের মানে চিন্তা করার ক্ষমতা নষ্ট করে সেটাও আমি জানি। কারণ আমি নিজেই একসময় হ্যাঁ, হ্যাঁ, সেরকম হ্যাঁ। ছিলাম। আমি সেই যে পর্যায়টা পার হয়ে এ পর্যন্ত আসছি। এখন আমি যেটা মনে করি যে মানুষ যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে শুধুমাত্র সিদ্ধান্ত কোনটা নৈতিক, কোনটা অনৈতিক সেই সিদ্ধান্তটা নিতে পারবে। কোন অন্ধবিশ্বাসের উপর বশবর্তী হয়ে যদি সেটা নেয়াটা শুরু হয় সেটা কেন অযৌক্তিক সেটাও আমরা দেখাচ্ছি। তাহলে তো হিন্দুরাও বলবে তাদেরটা তাদের মা কালী কইছে এইজন্য বাচ্চা জবাই দেয়া এইজন্য ভালো কাজ। হুম? মানে মুসলমানরা বলবে তাইলে আমাকে আল্লাহ কইছে দাসী রাখা এইজন্য ভালো কাজ। শিশু বিবাহ করা ভালো কাজ। খ্রিস্টানরা বলবে যে উইচ হান্টিং ভালো কাজ। আমাকে ঈশ্বরে কইছে এইজন্য উইচ হান্টিং ভালো কাজ। এই জিনিসগুলা আমরা এনালাইসিস করার পরেই আমরা এই সিদ্ধান্তে আসছি যে শুধুমাত্র নৈতিকতা নির্ভর করবে শুধুমাত্র যুক্তি প্রমাণের উপরে। কে কি কইছে, কোন বেড়ায় উপর থেকে কে কি কইছে সেটার উপরে নৈতিকতা নির্ভর করবে না। এখন আপনি যদি মনে করেন যে তাইলে না ওরাও এক ধরনের কথা কইতেছে, আবার ওরাও আরেক ধরনের কথা কইতেছে। একজন আরেকজনের মানতেছে না। তাইলে ২ টাই মনে হয় সেইম। এটা যদি আপনি না, মনে না করেন সেইম না। তাইলে তো ভাই এটা তো তাহলে তো ভাই মানে আপনি যদি মানে ২ জনকে পাশাপাশি রাখেন এভাবে তাহলে তো আমার আর কিছু বলার নাই। কিন্তু আমাদের মানে পয়েন্টটা হচ্ছে আমরা যুক্তির মাধ্যমে প্রমাণের মাধ্যমে সেই জিনিসগুলাকে প্রুফ করতে পারি। তারা মানে যারা মুমিন আছে বা যারা ধার্মিক আছে তারা যুক্তির মাধ্যমে সেই জিনিসগুলাকে প্রুফ করতে পারে না। বরঞ্চ হুম, হুম। তারা যে স্ট্যান্ডার্ডটা সেট করে তাদের আরেকটা ভাই মানে মনে করেন একজন মুসলিম যদি বলে যে আমার অন্ধবিশ্বাসের কারণে এটাই নৈতিক, তখন সেটা আবার আরেকটা অন্ধবিশ্বাসের নৈতিকতার সাথে কন্ট্রাডিক্ট করে। মানে আমি বলতে চাচ্ছি ইসলাম ধর্মের নৈতিকতা আবার হিন্দু ধর্মের নৈতিকতার সাথে কন্ট্রাডিক্ট করে। হিন্দু ধর্মের নৈতিকতা খ্রিস্টান ধর্মের নৈতিকতার সাথে কন্ট্রাডিক্ট করে। তাদের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো একটা আরেকটার সাথে আবার কন্ট্রাডিক্ট করে। এখানে যদি আপনি ২ টা সেট তৈরি করেন আস্তিক এবং নাস্তিক। আম আ নাস্তিকরা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যুক্তি প্রমাণের উপরে ভিত্তি করেই এইটা মানে নির্ধারিত হবে। আর আস্তিকরা বলতে চাচ্ছে অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে যদি এটা তৈরি হয়, তাহলে সেইটা তো আবার একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে। সেটা তো দেখাই যাচ্ছে যে ইসলাম ধর্মে মূর্তি পূজা হচ্ছে সর্বোচ্চ অপরাধ, হিন্দু ধর্মে মূর্তি পূজা খুব ভালো কাজ। তাহলে তো দেখাই যাচ্ছে যে তাদের অন্ধবিশ্বাসে কাটাকাটি হচ্ছে, মারামারি হচ্ছে। এবং এই কারণেই তো এত শতাব্দীর পর শতাব্দী ধরে এতগুলো যুদ্ধ চলতেছে, ধর্মযুদ্ধ চলতেছে এবং সাম্প্রদায়িকতার মানে প্রকোপ দেখা যাচ্ছে সারা পৃথিবীতে। এইটা তো এই অন্ধবিশ্বাসের ক্ল্যাশের মধ্যেই। এইজন্যই আমরা বলতেছি যে এই অন্ধবিশ্বাসগুলার থেকে আমাদের কাছে একটা বেটার ওয়ে আছে সেটা হচ্ছে যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে আমরা ডিসিশন মেক করব। আমার কাছে তো এটাই মানে একমাত্র অপশন বলে মনে হয়। হ্যাঁ, ভাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি যে ওই ওই অন্ধবিশ্বাস মানে পার্টিকুলার অন্ধবিশ্বাসের সাথে আরেকটা পার্টিকুলার অন্ধবিশ্বাসের কোনো ২ টা সেটের কোনো কমন এলিমেন্ট পাওয়া যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই। ২ টা আলাদা, আলাদা মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ জিনিসপত্র। হ্যাঁ, ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো কথা বলে। তাহলে আজকে আচ্ছা, আপনাকে আমরা বিদায় জানাই। আচ্ছা। শেষ ঠিক আছে কিছু ভাই, বলতে থ্যাংক ইউ, চাইলে বলেন। থ্যাংক ইউ। শেষ কিছু বলতে চাইলে বলে দেন। আরেকটা আরেকটা কোয়েশ্চেন ছিল আরকি, সেটা তো এখন করতে গেলে সময় অনেক হয়ে গেছে। অনেকেই আছে, ওয়েট করতেছে। মনে হচ্ছে মনে হয় ঠিক হবে না। ওইটাও অনেক মানে বড় হয়ে যাবে কথা বলতে গেলে। আচ্ছা, তাহলে আরেকদিন ওইটা নিয়ে আমরা কথা বলব আরেকদিন নি। করব। ঠিক আছে, ভালো আচ্ছা, থাকেন। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক থ্যাংক আছে। ইউ। ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানাই।